সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের কোভিড-19 এর সংক্ষিপ্ত সিলেবাসের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের সেই সংক্ষিপ্ত সিলেবাসের উপর দিয়ে আজকের আলোচনা। সবচেয়ে মজার ব্যাপার হইল, আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা যদি তোমাদের এই কোভিড-19 না থাকতো এবং যে কোনো প্রতিষ্ঠানে এই বিষয়টার উপর ক্লাস নিলে কমপক্ষে 4টি ক্লাস নেওয়া লাগতো। অর্থাৎ 4টি ক্লাস নিলেও এই বিষয়টা ইন্টারমিডিয়েট তোমাদের লেভেলে এটা শেষ করা সম্ভব হতো না। কিন্তু একটি ক্লাসেই এই বিষয়টাকে শেষ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তাহলে তোমাদের এখান থেকে উপলব্ধি আসতে হবে, দ্বিতীয় বর্ষের তোমাদের শিক্ষার্থীদের জন্য রসায়ন দ্বিতীয় পত্রের সিলেবাসটা এত সংক্ষিপ্ত করেছে। অন্যান্য বিষয়ের সিলেবাসটা আমি দেখিনি, আমি আমার বিষয়ের কথা বলতেছি। এটা এত ছোট করেছে এবং এই সময়ের মধ্যে তোমরা যদি এটা সংক্ষিপ্ত আকারে কিছুটা কন্ট্রোল করতে পারো, আমার মনে হয় তোমাদের যদি লিখিত পরীক্ষা হয় তাহলে একটা ভালো ফলাফল তোমরা করতে পারবে। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমি যে বিষয়টা আলোচনা করব, জৈব রসায়ন আলোচনা চলতেছে। জৈব রসায়নের জৈব যৌগের আলোচনার এর আগে বেশ কয়েকটি আমি সংক্ষিপ্ত কোভিড-19 সিলেবাসের উপর দিয়ে আলোচনা দিয়েছি। আজকে আলোচনা করব সমানুতা, অর্থাৎ আইসোমেরিজম। আইসোমেরিজম যেটা বাংলায় হচ্ছে সমানুতা। এটা তোমরা নবম শ্রেণী থেকে পড়ে আসতেছ। এই সমানুতা বিষয়টা, সমানুতা এই বিষয়টা যদি একটা বাস্তব উদাহরণ দেওয়া যায়, সেটা হচ্ছে একই ব্যক্তি, তার নাম ঠিকানা, তার আইডেন্টিটি অর্থাৎ পরিচয় কখনো পরিবর্তন হবে না। অর্থাৎ তার নাম, তার পিতার নাম, তার মায়ের নাম, তার জন্মস্থান, এটা কোনো পরিবর্তন হওয়ার কথা না। কিন্তু ওই ব্যক্তি যখন বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিবেশের মধ্যে ওঠা বসা করবে, তখন তার পরিচয়টা আলাদা হয়ে যাবে এবং তার বৈশিষ্ট্য আলাদা হয়ে যাবে। যেমন একটা মানুষ, সে যদি ভালো রকম কাপড় চোপড় পরে কোনো অফিসে বসে থাকে, তাহলে তাকে দেখে মনে হবে সে বোধহয় অফিসের একজন কর্মকর্তা বা অফিসের একজন কর্মচারী। বা ভালো করে ড্রেস পরলে মনে হবে অফিসের সে বস। আবার যদি ওই ব্যক্তিটি যখন বাজার খরচ করতে যাবে একটা ব্যাগ হাতে নিয়ে, তাকে কখনো বোঝার উপায় নাই যে সে অমুক অফিসের বস। ব্যাগ নিয়ে মনে হবে সে একটা মার্কেটম্যান, সে একটা বাজার করতে যাচ্ছে, একজন বাজারের খরিদ্দার। আবার ওই ব্যক্তি যখন সে কখনো অন্য কোনো কাজ করে, সে ওই বৈশিষ্ট্য ধারণ করবে, কিন্তু তার নাম, তার পরিচয়, তার জন্মস্থান, এগুলো কোনো পরিবর্তন হওয়ার কথা না, হবে না। ঠিক তেমনি এমন কতগুলো রাসায়নিক যৌগ আছে, তাদের যে গঠনটা আলাদা আলাদা হওয়াতে তার ধর্মটা আলাদা হয়ে যায়। যেমন বললাম যে একটা মানুষ ব্যাগ নিয়ে গেছে মার্কেটম্যান, অফিসে বসে আছে বস, আবার অন্য কোনো কাজে গেলে শ্রমিক বা সেখানে কর্মচারী, বা সে যদি কোনো বাস বা ট্রাক চালায় সে তখন চালক বা ড্রাইভার, কিন্তু তার নাম ঠিকানা একই থাকে। তাই সমানতা এভাবে বলা হচ্ছে যে তার সংকেতটা একই থাকবে, কিন্তু গঠনটা তার আলাদা হওয়াতে তার ভৌত এবং রাসায়নিক ধর্ম আলাদা হয়ে যাবে। এবং এই জন্য একটা বেস্ট উদাহরণ হচ্ছে C2H6O। এটার উচ্চারণ কোনো ক্রমে সম্ভব না, কারণ যদি বলা হয় ইথান অক্সাইড, তাও কিন্তু হবে না। অর্থাৎ এই সংকেত দেখে বোঝার উপায় নাই সেটা কোন ধরনের যৌগ।
কিন্তু তার গঠনটা যদি এভাবে দেওয়া হয়, এখানেও কার্বন 2টা, হাইড্রোজেন 6টা, তখন এটা হয়ে গেল ইথানল। আবার যদি এইটাই যদি এভাবে সংকেতটা দেওয়া যায়, গঠনটা তার যদি এরকম হয়, এখানেও কার্বন 2টা, হাইড্রোজেন 6টা, এখানে হয়ে গেল তার ডাইমিথাইল ইথার, অর্থাৎ ইথার যৌগ। এটা হলো অ্যালকোহল, এটা হলো ইথার। দুটার মধ্যে ধর্মের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক এবং তার বৈশিষ্ট্য অর্থাৎ রাসায়নিক ও ভৌত ধর্মের বিরাট পার্থক্য, অথচ একই উপাদান আছে। তাই বলা হচ্ছে আণবিক সংকেত একই, গঠনের জন্য তার ভৌত এবং রাসায়নিক ধর্ম আলাদা আলাদা হয়ে যায়। এইরূপ ব্যবস্থাকে বা এইরূপ ঘটনাকে বলা হবে সমানতা, এবং যে যৌগটা এই প্রদর্শন করবে তাকে বলা হয় সমাণু। এখানে এই পদার্থটা দুইটি সমাণু, একটা হলো ইথানল আর একটা হলো ডাইমিথাইল ইথার। এই হলো সমানতার একটা সংজ্ঞা। এই কথাটা মনে রাখতে হবে। এখন আগেই বলেছি আমি, এত বড় বিষয়টা একটি ক্লাসের মধ্যে শেষ করার কথা। তো যাই হোক, আমি চেষ্টা করব যত সংক্ষিপ্ত আকারে তোমাদের এই সংক্ষিপ্ত সিলেবাসে তোমাদের কাজে লাগে। তো এই সমানতা প্রধানত দুই ধরনের, একটা হচ্ছে গাঠনিক সমানতা, আর একটা হলো স্টেরিও বা স্থানিক সমানতা। গাঠনিক সমানতা বা স্ট্রাকচারাল যে আইসোমেরিজম, সেটা হচ্ছে গঠনের উপর দিয়ে, এটা আবার 5 ধরনের। আর যেটা হচ্ছে স্থানিক, স্থানিক কথাটা মানে হলো ইমাজিন ইন স্পেস, অর্থাৎ শূন্যের মাধ্যমে কল্পনা করা, স্পেসের মাধ্যমে। এটা আবার 2 ধরনের, একটা হচ্ছে জ্যামিতিক আর একটা হচ্ছে আলোক সক্রিয় সমানতা, অর্থাৎ আলোক সমানতা, জ্যামিতিক সমানতা, এই দুটো মিলে হলো স্থানিক বা স্টেরিও। জিওমেট্রিক্যাল অ্যান্ড অপটিক্যাল হলো স্টেরিও। আর স্ট্রাকচারাল আইসোমেরিজম 5 ধরনের। তো আমরা এই 5 ধরনের সমানতা খুব সংক্ষিপ্ত আকারে মনে রাখার জন্য একটা ছকের ব্যবস্থা করি। এইরকম একটা ছক আমি কল্পনা করতেছি। এই ছকটাতে প্রথম একটা প্রকার দিলাম, দ্বিতীয় প্রকার, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম। দরকার লাগলে পঞ্চমটা আরেকবার আমরা অন্যভাবে বড় করে দিব। তাহলে এই প্রথমটা হলো কার্বনের চেইন সমানতা, কার্বনের চেইন সমানতা। এটা হলো অবস্থান সমানতা, অবস্থান, অর্থাৎ গাঠনিক সমানতার মধ্যে অবস্থান পজিশন, স্ট্রাকচারাল ফর্মুলা। এটা হলো কার্যকরীমূলক, কার্যকরীমূলক সমানতা, অর্থাৎ কার্যকরীমূলকের জন্য যে সমানতা উদ্ভব হবে। আর এটা হলো মেটামেরিজম, মেটামেরিজম। এটা হলো টোটোমেরিজম। এই 5 ধরনের সমানতাকে বলা হচ্ছে গাঠনিক সমানতা। গাঠনিক সমানতা অর্থাৎ এই স্ট্রাকচারাল আইসোমেরিজম। এই স্ট্রাকচারাল আইসোমেরিজম 5 ধরনের। তো আমরা দেখি
এই 5 ধরনের সমানতাকে কিভাবে আমরা চিহ্নিত করতে পারি। একটা উদাহরণ হিসেবে নিলাম আমি এই যৌগটা, C4H10 এবং এখানেও তা নিলাম C4H10O, আর এখানেও এই উদাহরণটা নিলাম, এখানেও এই উদাহরণটা নিলাম। এই উদাহরণটা দিয়ে সব জায়গায় সংকেত একই, যেমন আমরা, আর এটা আমরা জায়গা ছোট হওয়াতে এটা পরে আমরা আলোচনা করতেছি টটোমেরিজম। তো আমরা দেখি কার্বনের চেইন সমানতা কোনটা। একই যৌগ আমরা নিলাম, এখানে শুধু অক্সিজেন দিয়েছি, এখানে অক্সিজেন দিই নাই, এখানে অক্সিজেন একটা দিয়েছি, এখানেও একটা অক্সিজেন দিয়েছি, অর্থাৎ কার্বন 4টা, হাইড্রোজেন 10টা, 4 দুগুণে 8, 2 10, অর্থাৎ এটা হলো অ্যালকেন একটা। আমরা যে কোনো অন্য যৌগ নিতে পারি। আমি একই উদাহরণ দিচ্ছি তোমাদের, যেহেতু সংক্ষিপ্ত আকারে জিনিসটা মনে রাখতে হবে। ওখানে সিলেবাসটা এভাবে আছে, সমানতা এবং তার প্রকারভেদ সম্বন্ধে ব্যাখ্যা করতে পারবে, অর্থাৎ তোমরা যেন সমানতা এবং তার প্রকারভেদগুলো বুঝতে পারো খুব সংক্ষিপ্ত আকারে। তো যাই হোক, এখন আমরা এই C4H10 এটাকে যদি আমরা এভাবে লিখি, এখানে কার্বন হলো 1 2 3 4, 4টি কার্বন, তাহলে এটা হলো নর্মাল বিউটেন। এখন এটাকে যদি আমরা এভাবে লিখি, এখানেও 4টা কার্বন এবং হাইড্রোজেন 10টা, এটা হলো আইসোবিউটেন। আইসোবিউটেন। আবার যদি কার্বন 5s12 দ্বারা লিখি, সেখানে আরেকটা সমানতা বেশি হবে। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে একই যৌগ, কিন্তু একবার হলো এন বিউটেন নর্মাল, একটা হলো আইসোবিউটেন। অর্থাৎ এই দুটোর মধ্যে রাসায়নিক ধর্মের স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক এবং রাসায়নিক ধর্মের একটা পার্থক্য, কিন্তু সংকেত একই। এটা অর্থাৎ কার্বনের চেনের জন্য যে সমানতা উদ্ভব হয় সেটাকে বলা হবে কার্বন চেইন সমানতা। এবার আমরা এখানে চলে যাই, CH3 CH2 1 2 3 CH2OH, এখানেও হাইড্রোজেন 10টা, অক্সিজেন একটা এবং কার্বন 4টা, এটা হলো বিউটানল, অর্থাৎ নর্মাল বিউটানল। এখন এটাকে যদি আমরা এভাবে লিখি, এটা যদি আমরা এভাবে লিখি, এখানেও হাইড্রোজেন আরেকটা হবে, অর্থাৎ কার্বন 4টা, হাইড্রোজেন যথাক্রমে 10টা, কিন্তু OH মূলক এখানে প্রান্তে ছিল, এখানে হাইড্রোক্সিল মূলকটা ভিতরে ঢুকে গেছে, তাহলে এটা হলো 2 হাইড্রোক্সি বিউটেন। বা বিউটানল 2, 2 হাইড্রোক্সি বিউটেন বা বিউটানল 2। আবার এটাকে যদি আমরা এভাবে লিখি, তাহলে এটা হলো 2 মিথাইল বিউটানল 2, অর্থাৎ একই সংকেত, কিন্তু কার্যকরী মূলকটা কোনো পরিবর্তন হয়নি,
তার অবস্থানটা শুধু নড়াচড়া হওয়ার জন্য তার সমানতার উদ্ভব হয়েছে। অর্থাৎ যেখানে কার্যকরীমূলক কোনো পরিবর্তন হবে না, তার অবস্থানটার জন্য যে সমানতার উদ্ভব হবে বা সৃষ্টি হবে সেটাকে বলা হবে অবস্থান সমানতা। এবার চলে যাই আমরা এই যৌগটায়, আবার যদি এটা এভাবে আমরা লিখি, এই উদাহরণটাই দিলাম আমি এই উদাহরণটা দিলাম, অর্থাৎ অ্যানবিউটাডল, এটাকে যদি আমরা এভাবে লিখি, তাহলে এটা হলো ডাইইথাইল ইথার। অর্থাৎ এখানে কার্যকরীমূলকটা তার পরিবর্তন ঘটলো, একবার হলো হাইড্রোক্সিল মূলক, একবার হলো ইথার মূলক। অর্থাৎ যখন কার্যকরী মূলকটার পরিবর্তন ঘটবে, কার্যকরী মূলকটার পরিবর্তন ঘটে যেসব সমানতার উদ্ভব হবে সেটা হবে তার কার্যকরীমূলক সমানতা। এবার আমরা এই উদাহরণটা এখানে চলে যাই। এখানে এই কার্যকরীমূলকটা তার অবস্থানটা একদিকে সমান, দুই দিকে সমান কার্বন, একদিকে অসমান কার্বন। যখন কার্যকরীমূলকের সমান এবং অসমান কার্বন একই আণবিক সংকেত, তার সমান এবং অসমান হওয়াতে দুটি যৌগ আলাদা হয়ে গেল। অর্থাৎ এটা হলো প্রোপাইল মিথাইল ইথার, এটা হলো যেটা এখানে ডাইইথাইল ইথার। অর্থাৎ এই দুটোর মধ্যে ধর্মের আবার পার্থক্য আছে। তাহলে এটাকে বলা হয় মেটামেরিজম। মেটামেরিজম হইল যখন কোনো কার্যকরীমূলকের দুই পার্শ্বে কার্বন সমান এবং অসমান নিয়ে সমানতার সৃষ্টি করে, তখন সেটা হবে মেটামেরিজম। অর্থাৎ মেন্টাল টাইপের কিছুটা ঘটনা, মেটামেরিজম। এবার চলে আসছি আমরা টোটোমেরিজম। তাহলে প্রোপাইল মিথাইল ইথার, ডাইইথাইল ইথার। এবার আমরা চলে যাই টোটোমেরিজম। টোটোমেরিজমের হইল এই ধরনের একটা যদি উদাহরণ দিই আমরা, এটা মনে করো আমরা 100% একটা বোতলের মধ্যে প্রোপানল নিলাম, এটা প্রোপানল, কিটোন। একটা বোতলের মধ্যে 100% 100 সিসি আমরা প্রোপানল নিলাম, কিন্তু দেখা যাবে এই বোতলটাতে 100% প্রোপানল থাকবে না, নিজেই সে পরিবর্তন হয়ে যাবে। পরিবর্তন হয়ে তার অথচ আণবিক সংকেত তার কার্বন 3টা, হাইড্রোজেন 6টা, অক্সিজেন 1টা। অর্থাৎ আণবিক সংকেত একই থাকলো, গঠন আলাদা হলো। এটা হলো 2 হাইড্রোক্সি বা প্রোপিন 2 অন, বা 1 2 3 প্রোপিন 2 অন। অর্থাৎ এটা হলো অসম্পৃক্ত, এটা হলো অ্যালকোহল ফর্ম, এটা হলো কিটো ফর্ম। অর্থাৎ এই যে 100% এই জিনিসটা আপনা থেকে এটা ভেঙে কিছু অংশ প্রোপিন 2 অল হয়ে যাবে। অর্থাৎ যেটা স্বতঃস্ফূর্তভাবে ভেঙে অন্য কোনো যৌগে রূপান্তর হয়ে থাকবে ওখানে, আবার এটা ভেঙে আবার এটা আসতে পারে, এখানে উভমুখী চিহ্ন। অর্থাৎ এটা ভেঙে মনে করো 100%-এর মধ্যে 20% ভেঙে গেল, আবার 20% আবার দিয়ে চলে, আবার 30%-এর দিকে চলে গেল। অর্থাৎ এর মধ্যে একটা গতিশীলতা থাকবে, নিজে নিজে আপনা আপনি স্বতঃস্ফূর্তভাবে যে যৌগটি অন্য ফর্মে রূপান্তরিত হয়, অন্য যৌগে রূপান্তরিত হয়, এই ধরনের সমানতাকে বলা হবে টোটোমেরিজম। এই গেল সমানতার, গাঠনিক সমানতার উদাহরণ। এরপরে আমরা স্থানিক সমানতার দুটি
গঠন আছে, একটা হলো জ্যামিতিক আর একটা হলো আলোক সমানতা। তোমাদের সকলকে ধন্যবাদ। আমি স্থানিক সমানতা এর পরবর্তীতে আলোচনা করব। তোমাদেরকে ধন্যবাদ।